ঠিক আছে, চলুন একদম সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। অনলাইনে কিছু অর্ডার করার পর, বিশেষ করে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আর দিনের পর দিন অপেক্ষায় থাকার বিরক্তি, আমাদের সবারই কিন্তু কম বেশি এই অভিজ্ঞতা আছে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটি অভিনব লজিস্টিক মডেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা এই চিরাচরিত সমস্যাটাকেই চ্যালেঞ্জ করছে। আর এই মডেলটি হল ভিক্রান্সের ডিসেন্ট্রালাইজড মানে বিকেন্দ্রীকৃত ডেলিভারি সিস্টেম। এখন ভিক্রান্স আসলে কি করছে? তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে বাংলাদেশের প্রথম ডিসেন্ট্রালাইজড ই-কমার্স এবং আইটি মার্কেটিং কোম্পানি হিসেবে। তাদের দেয়া তথ্য অনুযায়ী একটা বিশাল সেন্ট্রাল গুডাউনে সবকিছু আটকে না রেখে তারা প্রতিদিন প্রায় ২,০০০ প্রোডাক্ট দেশের ৫৩টি জেলায় ডেলিভারি করছে। রীতিমতো বিশাল একটা অপারেশন। আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো ধাপে ধাপে দেখব তা হল: ১. ই-কমার্স ডেলিভারির মূল চ্যালেঞ্জগুলো, ২. ডিসেন্ট্রালাইজড সমাধান, ৩. কুমিল্লা ডিলার নেটওয়ার্কের একটি বাস্তব উদাহরণ, ৪. প্রফিট ও কমিশন স্ট্রাকচার, ৫. ডিলার অনবোর্ডিং প্রসেস এবং লজিস্টিক্স, এবং সবশেষে ৬ নম্বর পয়েন্টে থাকবে এদের লিগ্যাল স্ট্যাটাস বা আইনি ভিত্তি। শুরুতেই আসা যাক আমাদের প্রথম সেকশনে, ই-কমার্স ডেলিভারির চ্যালেঞ্জ। প্রথাগত ই-কমার্সের সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? আচ্ছা, একটু ভেবে দেখুন, একটা প্রোডাক্ট হাতে পেতে গড়ে ১ থেকে ৩ দিন পর্যন্ত সময় লেগে যায়। কারণটা খুব সিম্পল, একটা মাত্র কেন্দ্রীয় গোডাউন থেকে পুরো দেশে পণ্য সাপ্লাই দেওয়াটা যেমন সময় সাপেক্ষ, তেমনি চরম ব্যয়বহুল। আর হ্যাঁ, অনেক সময় যে ফ্রি ডেলিভারি ট্যাগ দেখি আমরা, সেখানেও কিন্তু প্রোডাক্টের দাম বাড়িয়ে ডেলিভারি খরচটা লুকিয়ে রাখা হয়। দিন শেষে খরচটা কিন্তু ক্রেতার পকেট থেকেই যাচ্ছে। আর খরচের কথা যদি বলতেই হয়, ঢাকার বাইরে একটা প্রোডাক্ট পাঠাতে ডেলিভারি চার্জ সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই যে এত বড় একটা অঙ্কের টাকা, এটাই মূলত লজিস্টিক খাতের সবচেয়ে বড় মাথা ব্যথা। এই জায়গাটাতে একটা স্মার্ট সলিউশন দরকার। আর সেই সলিউশন নিয়ে আমাদের দ্বিতীয় সেকশন, ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীকৃত সমাধান। ডিসেন্ট্রালাইজড বিজনেস মডেল জিনিসটা আসলে কি? ধরুন, একটা বিশাল হাবের উপর নির্ভর না করে অসংখ্য ছোট ছোট স্বাধীন স্থানীয় কেন্দ্র বা লোকাল হাবের মাধ্যমে পুরো সিস্টেমটা চালানো, মানে মাঝখানের বড় বড় বাধাগুলো সরিয়ে দিয়ে খুব দ্রুত এবং একদম কম খরচে প্রোডাক্ট ক্রেতার হাতে পৌঁছে দেওয়া। বিষয়টা যদি আমরা একটু ম্যাপের মাধ্যমে কল্পনা করি, পুরো অপারেশনটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না রেখে ক্ষমতা আর প্রোডাক্ট দুটোই একেবারে প্রান্তিক পর্যায়ে, মানে ৫৩টি জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যেন একটা বিশাল সেন্ট্রাল লাইট বাল্ব বন্ধ করে দিয়ে সারা দেশে অসংখ্য ছোট ছোট লাইট জ্বালিয়ে দেওয়া হলো। তো চলুন এবার সেকশন ৩-এ গিয়ে একটা বাস্তব উদাহরণ দেখি। কুমিল্লা ডিলার নেটওয়ার্ক। পুরনো নিয়মে আসলে কি হতো? অনলাইনে অর্ডার আসার পর ঢাকা থেকে প্রোডাক্ট প্যাকেজিং হয়ে বের হতো। কিন্তু ভিক্রান্সের মডেলটা পুরোপুরি উল্টো। তারা ঢাকা থেকে শিপমেন্টের জন্য অপেক্ষাই করে না। এর বদলে কুমিল্লার দেবিদ্বারের মতো এলাকাগুলোতে স্থানীয় ডিলারদের মাধ্যমে অর্ডার মুহূর্তের মধ্যেই ডেলিভারি করা হচ্ছে। কোম্পানির দাবি অনুযায়ী শুধুমাত্র কুমিল্লার দেবিদ্বারেই তাদের ৫০ জন মাইক্রোস্টকিং ডিলার আছেন। মাইক্রোস্টকিং বলতে এই ডিলাররা প্রত্যেকে হয়তো ২০টি আলাদা আলাদা প্রোডাক্টের মাত্র ২টি করে পিস নিজেদের কাছে আগে থেকেই স্টক করে রাখেন। মানে বড় কোনো গোডাউনের ঝামেলা নেই, বরং ছোট ছোট স্টকের মাধ্যমেই লোকাল ডেলিভারি একদম ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হল, ডিলাররা কেন এই মডেলে যুক্ত হচ্ছেন? সেটাই জানব সেকশন ৪-এ, প্রফিট এবং কমিশন স্ট্রাকচার। এই পুরো লোকাল মডেলটা দাঁড়িয়ে আছে দারুণ একটা মার্জিন বা ডিসকাউন্টের উপর। উদাহরণস্বরূপ, একটা প্রোডাক্টের রিটেল প্রাইস বা এমআরপি যদি ১৫০০ টাকা হয়, স্থানীয় ডিলারদের জন্য সেটার রেট ধরা হয় মাত্র ৮৫০ টাকা। এই বিশাল গ্যাপটাই কিন্তু ডিলারদের মূল আকর্ষণ। কোম্পানির মার্কেটিং ক্লেম যদি আমরা দেখি, ডিলাররা প্রতি প্রোডাক্টে সরাসরি ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত মুনাফা করতে পারেন। এখানেই শেষ নয়, ডেলিভারি চার্জ থেকেও তাদের একটা আলাদা লাভ থাকে। আর এর সাথে যুক্ত করা হয়েছে একটি স্থায়ী আয়ের সুযোগ, যাকে বলা হচ্ছে প্যাসিভ কমিশন। এই প্যাসিভ ইনকামের হিসাবটা বেশ ইন্টারেস্টিং। তাত্ত্বিকভাবে একজন ডিলারের মাধ্যমে যদি ২৫ জন নতুন ডিলার যুক্ত হন, তবে ওই ২৫ জনের বিক্রয় কমিশন থেকে মাসে প্রায় ১ লক্ষ টাকার মতো একটা প্যাসিভ ইনকাম তৈরি হতে পারে। মানে প্রাথমিক ডিলারটি যদি অসুস্থতার কারণে কাজ নাও করেন, তবুও এই আয়টা আসতে থাকবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, এটি সম্পূর্ণ তাদের প্রস্তাবিত একটি গাণিতিক মডেল মাত্র।
এবার আসা যাক সেকশন 5-এ, ডিলার অনবোর্ডিং এবং লজিস্টিক্স। এই মডেলে যুক্ত হওয়াটা খুব একটা কঠিন কিছু নয়। কোম্পানির রুলস অনুযায়ী একজন ডিলার চাইলে সর্বনিম্ন মাত্র 3টি প্রোডাক্ট কিনেও তার ব্যবসা শুরু করতে পারেন। পাশাপাশি কোম্পানির দাবি হল তারা লোকাল মার্কেটিংয়ে ৪৫% পর্যন্ত পুনর্বিনিয়োগ করে থাকে, যাতে ওই নির্দিষ্ট এলাকায় ডিলারদের বিক্রি বাড়ে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল মার্কেট কন্ট্রোল। একটি নির্দিষ্ট এলাকায় চাইলেই যে কেউ ডিলার হতে পারবেন না। মার্কেট যাতে অতিরিক্ত স্যাচুরেটেড বা ওভারলোডেড না হয়ে যায়, সেজন্য প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ 3 থেকে 10 জন ডিলার রাখার একটি শক্ত ক্যাপ বা সীমাবদ্ধতা দেওয়া আছে। সবার মুনাফা সুরক্ষিত রাখতেই মূলত এই কড়াকড়ি। শেষ সেকশন মানে সেকশন 6, আমরা দেখব এদের লিগ্যাল স্ট্যাটাস এবং অপারেশনস। স্বাভাবিকভাবেই এত বড় একটা নেটওয়ার্ক চালাতে গেলে শক্ত আইনি ভিত্তি থাকা চাই। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের অনুমোদিত ট্রেড লাইসেন্স এবং বৈধ ই-কমার্স অপারেশনাল সক্ষমতা রয়েছে। আর এই আইনি বৈধতার কারণেই তারা সরকারি এবং বেসরকারি বড় বড় টেন্ডারেও অংশগ্রহণ করতে পারছে। আসলে দিন শেষে বিগ ক্রাইমসের মূল পরিচয়টা কি? তারা মূলত একটি আইটি এবং সফটওয়্যার সলিউশন ভিত্তিক মার্কেটিং কোম্পানি। তারা কিন্তু নিজেরা কোনো প্রোডাক্ট বানাচ্ছে না, বরং প্রোডাক্ট প্রস্তুতকারক আর একেবারে প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের মাঝখানে একটা শক্ত সেতুবন্ধন হিসাবে কাজ করছে। এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই বিকেন্দ্রীকৃত বা ডিসেন্ট্রালাইজড মাইক্রো ওয়্যারহাউজিং কি সত্যিই ভবিষ্যতের গ্রামীণ লজিস্টিক্স আর সাপ্লাই চেইনের খোলনলচে চিরতরে বদলে দিতে পারবে? ক্ষমতা আর প্রোডাক্টের এই যে ভৌগোলিক বিকেন্দ্রীকরণ, এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আসলে গভীরভাবে ভেবে দেখার মতো অনেক কিছুই আছে।